হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আমি এর আগের দিন তোমাদেরকে পৌনঃপুনিকটা করাতে ভুলে গিয়েছিলাম। আজকে পৌনঃপুনিকের অঙ্ক আমি শেখাবো, মানে রেকারিং যেগুলো হচ্ছে তোমার নন টার্মিনেটিং কিন্তু হচ্ছে রিপিটেটিং যে দশমিক সংখ্যাগুলো, সেগুলোকে কি করে ভগ্নাংশে পরিণত করতে হয় সেটা শেখাবো বলেছিলাম, কিন্তু এর আগের দিন তোমাদেরকে শেখাতে সেটা ভুলে গেছিলাম। তো আজকে সেটা করব এবং আমরা মৌলিক সংখ্যার কনসেপ্টের ব্যাপারে আজকে পড়বো এবং মৌলিক সংখ্যা থেকে যে সমস্ত প্রশ্ন যেগুলো আসে সেগুলো আমি তোমাদেরকে আজকে শেখাবো। আর যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনও জয়েন করোনি তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নাও, আর টেলিগ্রাম চ্যানেলেও যারা জয়েন করোনি জয়েন করে নাও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা করোনি, আর শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। তো পৌনঃপুনিকের অঙ্ক আজকে পড়ব। পৌনঃপুনিক, তো বানানটা ভুল হতে পারে। তো পৌনঃপুনিক মানে কি, যে ধরনের দশমিক সংখ্যা রিপিটেটিং হয়, ধরে নাও 0.333333 এইভাবে চলতে থাকছে ইনফাইনাইট নাম্বার পর্যন্ত, তাহলে এগুলোকে কি করে আমরা ভগ্নাংশে পরিণত করব। তো এগুলোর জন্য একটা দেখো, এই সংখ্যাগুলোকে আমরা 0 যেটা রিপিট হচ্ছে তার ওপর একটা ডট দিয়ে লিখি। এবার ধরে নাও 0.49494949 রিপিট হচ্ছে, তাহলে রিপিট হতে হতে একদম আলটিমেট চলে যাচ্ছে, তাহলে এটাকে কি লিখবো 0.49। দেখো 4 আর 9-এর মাথায় ডট। এবার ধরে নাও কোনো সংখ্যা 1.1011011011101 এভাবে চলতে চলতে থাকছে, তাহলে এটাকে লিখবো 1.101। এই দুটোর মাথায় ডট দেবো, তার মানে মিডিলে যতগুলো সংখ্যা আছে সবগুলোর মাথায় ডট। এবার ধরে নাও তোমার 4536 এটা রিপিট হচ্ছে, তাহলে 4536 লিখে 4 আর 6-এর মাথায় ডট দেবো। মিডিলগুলোতে ডট দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এটা মানে হচ্ছে পুরোটাই রিপিট হচ্ছে। তো এই যে রিপিটেটিভ সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে ভগ্নাংশে পরিণত করব কি করে। আমি তোমাদেরকে প্রুফটা করে দেখাচ্ছি না, কারণ প্রুফটা তোমার লাগবে না, তোমরা প্রুফটা কোনোদিনও লাগবে না, আর প্রুফটা হয়তো তোমরা ভুলেও যাবে যে কি করে করতে হয়। তো যেটা থিওরি সেটাই করাচ্ছি, তো সেটাই পরীক্ষার হলে কাজে লাগবে। তো ধরে নাও 0.3 তার মাথায় বার রয়েছে, তাহলে এটাকে কি লিখবে, তার মানে টোটাল সংখ্যা আমি দেখতে পাচ্ছি 0.3, তো 0.3। এবার দেখো এইদিকে কিছু আছে, মানে 0.3 পৌনঃপুনিক বাদ দিয়ে কী সংখ্যা পড়ে আছে, পৌনঃপুনিক বাদ দিয়ে আমি দেখতে পাচ্ছি 0 পড়ে আছে, -0 করলে বাই যতগুলোর মাথায় পৌনঃপুনিক ততগুলো 9, আর যতগুলো দশমিকের পর যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো 0। দশমিকের পর আর সংখ্যা নেই, তাই 0 বসবে না, তো আলটিমেটলি 3/9 সমান হয়ে গেল 1/3। এবার ধরে নাও তোমাকে দিল 1.45, এবার 45-এর মাথায় পৌনঃপুনিক, তাহলে তুমি কি করবে, টোটাল কতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ 145 লেখো, মাইনাস কতগুলোর মাথায় আমি পৌনঃপুনিক নেই ততগুলো হচ্ছে বিয়োগ করো, তার মানে এখানে দেখতে পাচ্ছি সংখ্যা 1, তো 1-এর মাথায় আমি 1 বিয়োগ করলাম, বাই কতগুলোর মাথায় পৌনঃপুনিক রয়েছে, দশমিকের পর দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক রয়েছে, তাই 2 9 বসালাম। এবার দেখো দশমিকের পর আর কোনো এক্সট্রা সংখ্যা আছে কি যার মাথায় পৌনঃপুনিক নেই, তো এরকম কোনো সংখ্যা নেই, তাই কোনো 0 বসলো না। তো আলটিমেটলি আমরা পেলাম 144 বাই এখানে হয়ে গেল 99, 9 দিয়ে কাটবে, 9 × 9 আর হচ্ছে 5 54, 6 9 54, 9 দিয়ে 11, তাহলে 16/11 দেখো দশমিক সংখ্যায় রূপান্তরিত করতে পারলাম। এবার নেক্সট একটা তোমাদেরকে বলছি, দেখো 2.35, এখানে 5-এর মাথায় অনলি পৌনঃপুনিক দিলাম, তার মানে এটা কি হবে, কি সংখ্যা দেখতে পাচ্ছি 235, তাহলে 235 লেখো, মাইনাস কতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই সেই সংখ্যাগুলো বিয়োগ, তো মাইনাস দেখো এখানে 23, তাহলে 23, মানে বাঁ দিক থেকে দেখতে দেখতে আসবে, তাহলে 23 বিয়োগ করে দিলাম, বাই কতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে, দশমিকের পর একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক, তাহলে 9 হয়ে গেল। আর কতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই, সে দশমিকের পর দেখো একটাই সংখ্যা আছে যার মাথায় পৌনঃপুনিক নেই, তাই একটা 0। তো আলটিমেটলি আমরা পেলাম, বিয়োগ করলে 2 1 2 212 বাই হচ্ছে 212/90, তাহলে কাটাকুটি এটা হচ্ছে যাবে, কাটাকুটি করলে যত হয় সেটা বসিয়ে দেবো, করে দিচ্ছি 2 দিয়ে 2 একে 2 0, 6 2 12, আর এটা হয়ে গেল 45 2 90, তো এটা হয়ে গেল 106/45। তো আলটিমেটলি আমরা এটাকেও ভগ্নাংশে রূপান্তরিত করলাম। এবার দেখো তোমাকে এরকম দিল, তোমাকে ধরে নাও দিল, নেক্সট আমি লিখলাম 1.435 লিখছি, 435, এখানে পৌনঃপুনিক আর এখানে পৌনঃপুনিক, তাহলে টোটাল কি সংখ্যা 1435
মাইনাস কোন সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, দেখো টোটাল আমি দেখতে পাচ্ছি এই একের মাথায় পৌনঃপুনিক নেই, তো এক হলো, এখানে বিয়োগ করলাম, মানে যতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই সেই সংখ্যাগুলোকে বাঁ দিক থেকে জাস্ট লিখে বিয়োগ করতে হবে। আর এখানে দেখো দশমিকের পর কোন কোন সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, এখানে 4 আর 5-এর মাথায় পৌনঃপুনিক আছে আর মিডিলে 3 আছে, তার মানে তোমাকে ধরে নিতে হবে 3-এর মাথাতেও পৌনঃপুনিক আছে। তো এখানে টোটাল 3টে সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে। আর কোনো এক্সট্রা সংখ্যা আছে কি দশমিকের পর যেটার মাথায় পৌনঃপুনিক নেই? তো এরকম কোনো সংখ্যা নেই দশমিকের পর, তাই কোনো জিরো বসবে না। তো আলটিমেটলি পেয়ে গেলাম 1434/999। আমি আরও একটা এক্সাম্পল নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরে নাও তোমাদেরকে দিল 2.512। এবার ধরে নাও 1 আর 2-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে, তাহলে টোটাল আমি কিভাবে লিখবো? টোটাল সংখ্যা হচ্ছে 2 5 1 2, বিয়োগ করবো কত? বিয়োগ করবো বাঁ দিক থেকে দেখতে দেখতে আসবো, কতটা পর্যন্ত পৌনঃপুনিক নেই ততটা পর্যন্ত বিয়োগ করব। তার মানে দেখতে পাচ্ছি 25 পর্যন্ত পৌনঃপুনিক নেই, তো 25 বিয়োগ করলাম, বাই কতগুলোর মাথায় পৌনঃপুনিক রয়েছে? দুটোর মাথায়। দেখো এখানে মিডিলে কোনো সংখ্যা নেই, তাই দুটোই ধরবো। আর এখানে দেখো পৌনঃপুনিক ছাড়া দশমিকের পর একটাই সংখ্যা রয়েছে, তাই একটাই জিরো। যদি দুটো সংখ্যা থাকতো তাহলে দুটো জিরো বসাতাম। তো আলটিমেটলি এটা বিয়োগ করলে হয়ে যাবে 12 থেকে 5 বার দিলে 7, 12 হাতে রেখে এখানে হলো 11 থেকে 3 বার দিলে 8, 11 হাতে রেখে এখানে এলো 4/990। এটা কাটাকুটি গেলে করবো, বাট এখানে তোমাদের শেখানোর জন্য আমি কোনো কাটাকুটি করছি না। নেক্সট দেখো এখানে 3.572 এটা আছে আলটিমেটলি। তো এটাকে যদি কনভার্ট করতে হয়, তার মানে টোটাল সংখ্যা কি দেখছি 3572 লিখে দিলাম পরপর, মাইনাস কতগুলোর সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই? দেখো 3 5 7, তাহলে 3 5 7 মানে 357, বাদিক থেকে লিখবো, তো 357 বিয়োগ করব, বাই কত দশমিকের পর কতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক রয়েছে? একটা সংখ্যার মাথায়, সেই কারণে একটা নয় লিখবো। আর কতগুলো দশমিকের পর কতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই? এখানে দেখতে পাচ্ছি দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, তো দুটো এখানে জিরো। তার মানে দশমিকের পর কতগুলোর মাথায় পৌনঃপুনিক সেই হিসেবে 9 বসবে, এবং দশমিকের পর কতগুলো সংখ্যা মাথায় পৌনঃপুনিক নেই সেই হিসেবে জিরো বসছে। তো পুরো বিয়োগ করে দাও, 12 থেকে 7 বার দিলে 5, 12 হাতের আগে এখানে এলো, 7 থেকে 6 বার দিলে 1, 5 থেকে 3 বার দিলে 2, আর এখানে হয়ে গেল 3/900। তো আলটিমেটলি এটা পেলাম। তো পৌনঃপুনিকের অঙ্ক কিভাবে করতে হয় আমরা শিখে গেলাম। এবার তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কের আনসার তোমরা আমাকে টেলিগ্রাম চ্যানেলে হোমওয়ার্কের আনসার দেবে। তো হোমওয়ার্কটা হলো তোমার দুটো হোমওয়ার্ক দেবো। ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে 0.75, এটাকে তোমাকে ভগ্নাংশে পরিণত করতে হবে, কত হবে? আর নেক্সট হচ্ছে 1.253, এখানে হচ্ছে 5 আর 3 এর মাথায় পৌনঃপুনিক, এটাকে ভগ্নাংশে পরিণত করলে কত হবে? তো এই দুটো হোমওয়ার্ক তোমরা আমাকে কমেন্ট বক্সে, টেলিগ্রামে দেওয়ার দরকার নেই, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং হোমওয়ার্কের আনসার আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর হোমওয়ার্কের প্রত্যেকে অ্যাটেম্প্ট করো হোমওয়ার্কটা, কারণ এই ধরনের প্রশ্ন এখন WBP KP জন্য প্রায় একটা করে দিচ্ছে, ভগ্নাংশ পৌনঃপুনিক থেকে ভগ্নাংশে ট্রান্সফার, অথবা ভগ্নাংশকে ছোট থেকে বড় আকারে সাজাও, তার মধ্যে একটা পৌনঃপুনিক দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে এটা জানতেই হবে। এবার দেখো আমি করাবো তোমাদেরকে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা আমি এখানে হেডিং করে দিচ্ছি, মৌলিক সংখ্যা যাকে আমরা ইংরেজিতে কি বলি? মৌলিক সংখ্যা যাকে আমরা ইংরেজিতে বলি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার। তো এই প্রাইম নাম্বারের কনসেপ্ট দিয়ে কি কি প্রশ্ন আসতে পারে সমস্ত কিছু তোমাদের ডিসকাস করে দেবো। তো প্রথমে দেখো মৌলিক সংখ্যা পড়ার আগে আমরা যেটা ইন্টিজার পড়েছিলাম, ইন্টিজারকে 3টে পার্টে ভাগ করেছিলাম, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার আর জিরো। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, বা যেটাকে পূর্ণাঙ্ক সংখ্যা যেটা বলে, বা যেগুলো হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, বা যেগুলো 1 2 3 4 -1 -3 0, এগুলো হচ্ছে টোটাল পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার মধ্যে যেটা পজিটিভ পার্ট, তো সেই পজিটিভ পার্টকে আমরা বলি ন্যাচুরাল নাম্বার। ন্যাচুরাল নাম্বার বা হচ্ছে যেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা। তো এই স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যার মধ্যেই পড়বে কি? মৌলিক নাম্বার। কেন অনলি স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যার মধ্যে মৌলিক নাম্বার পড়বে সেটাও আমি তোমাদেরকে এবার এক্সপ্লেন করে দিচ্ছি, যে কেন তোমাদের স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যার মধ্যেই মৌলিক নাম্বারগুলো পড়বে, কেন হচ্ছে নেগেটিভ নাম্বারগুলো মৌলিক নাম্বার হবে না। তো এটাও তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। তো আমি এখানে প্রথমে পজিটিভ নাম্বার, পজিটিভ বা ধনাত্মক পূর্ণ সংখ্যা তোমাদের লিখছি, পজিটিভ ইন্টিজার বা যাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। তো এই স্বাভাবিক সংখ্যাকে
আমি দুটো পার্টে ভাগ করছি, মেনলি দুটো না, এক্স্যাক্টলি তিনটে পার্টে ভাগ করব। তিনটে পার্টে ভাগ করব, তার কারণ হচ্ছে এখানে এক যে সংখ্যাটা সেটা ওই দুটো পার্টে পড়বে না। তো এখানে তিনটে পার্টে ভাগ করছি। প্রথম পার্টটাকে আমি নাম দিলাম মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। দ্বিতীয় পার্টটা হচ্ছে ওয়ানকে কেন এক্সট্রাভাবে রাখলাম পরে এক্সপ্লেন করছি। আর তৃতীয় পার্টটা হচ্ছে যৌগিক সংখ্যা বা যাকে আমরা কম্পোজিট নাম্বারও বলি। আমি ইংলিশটা লিখলাম না, ইংলিশটা তোমরা নোটসে লিখে নাও। তো মৌলিক সংখ্যার ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে যাদের অনলি দুটো ফ্যাক্টর, ওয়ান অ্যান্ড অনলি দুটো ফ্যাক্টর, মানে অনলি অ্যান্ড অনলি দুটো ফ্যাক্টর। মৌলিক সংখ্যার দুটো উৎপাদক রয়েছে, দুটো উৎপাদক। যদি দুয়ের কম থাকে তাহলেও সেটা মৌলিক হবে না, দুয়ের বেশি থাকলেও মৌলিক হবে না। তার মানে শুধুমাত্র দুটো, এখানে শুধু দুটো উৎপাদক রয়েছে, সেই সমস্ত সংখ্যাগুলো হয়ে যাবে মৌলিক নাম্বার। যেমন দেখো, আমরা পজিটিভ ইন্টিজারের মধ্যে কি ধরি? জিরো। পজিটিভ ইন্টিজারের মধ্যে বা স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা তো এগুলো ধরি, জিরোকে ধরি না। 1 2 3 4 5 6 এইভাবে চলতে চলতে যায়। তাহলে প্রথমে দেখো, এককে যদি আমি ভাগ করি তাহলে এককে এক দিয়ে ভাগ করা যায়, আর কিছু দিয়ে ভাগ করা যায়, আর কিছু দিয়ে ভাগ করা যায় না। তার মানে এক আমার মৌলিক সংখ্যা না। তার মানে সব থেকে ছোট মৌলিক সংখ্যা হয়ে যাবে আমার 2। কেন? কারণ 2কে এক দিয়ে ভাগ করা যায় আর 2কে 2 দিয়ে ভাগ করা যায়। তার মানে দুটো উৎপাদক দিয়ে ভাগ করা যাচ্ছে। তার মানে হয়ে গেল মৌলিক সংখ্যার উদাহরণ হয়ে গেল 2। তারপরে হয়ে যাবে 3, তারপর 5, তারপর 7, তারপর হয়ে যাবে 9 হবে না, কারণ 9কে 3 দিয়েও ভাগ যায়। তারপর হয়ে যাবে তোমার 11, তারপর 13, তারপর 17, তারপর 19। তো এইভাবে চলতে চলতে থাকবে। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। প্রত্যেকটা এখানে সংখ্যা দেখো দুটোই উৎপাদক। কোনটা? একটা হচ্ছে এক। উৎপাদকগুলো কি কি? উৎপাদকগুলো হচ্ছে একটা এক আর একটা হচ্ছে সেই সংখ্যাটা, সেই সংখ্যা। দুটোই উৎপাদক, একটা হচ্ছে এক আর একটা হচ্ছে সেই সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনগুলো? যৌগিক সংখ্যা হচ্ছে যাদের দুটোর বেশি উৎপাদক রয়েছে, দুইয়ের বেশি উৎপাদক যাদের রয়েছে। তো দুইয়ের বেশি উৎপাদক কার রয়েছে? দেখো, একের দুইয়ের বেশি উৎপাদক নেই, তাহলে দুইয়ের বেশি উৎপাদক আর রয়েছে 4-এর রয়েছে, 6-এর রয়েছে, অ্যান্ড ডট 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 চলতে থাকবে তোমার ইনফাইনাইট পর্যন্ত। যাদের দুইয়ের বেশি উৎপাদক রয়েছে, দেখো 4কে কী কী দিয়ে ভাগ করা যায়? 4কে ভাগ করা যায় 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে। দেখো 3টে উৎপাদক। সেরকম 6কেও 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, 4টে উৎপাদক। সেই কারণে যাদের দুইয়ের বেশি উৎপাদক রয়েছে তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বলবো। এবং দুইয়ের বেশি উৎপাদক রয়েছে এরকম সংখ্যা হচ্ছে 4, 6, তারপর হচ্ছে 8, 9, তারপর 15। তো এগুলো হচ্ছে যৌগিক সংখ্যার মধ্যে পড়বে। আর এক হচ্ছে এমন একটা সংখ্যা যে মৌলিকও নয়, যৌগিকও নয়। তো এখানে তোমরা হেডিং না হয়ে পয়েন্টসগুলো লিখে নাও যে এক মৌলিকও নয়, এগুলো দেখো স্টেটমেন্ট বেসড প্রশ্ন আসতে পারে। মৌলিকও নয় এবং যৌগিকও নয়। তো এক মৌলিকও নয়, যৌগিকও নয়। এবার যদি নেক্সট তোমাদেরকে বলে যে সব থেকে ছোট প্রাইম নাম্বার কি? আমি কি দেখলাম? সব থেকে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2। তো সব থেকে ছোট প্রাইম নাম্বার, সবচেয়ে ছোট প্রাইম নাম্বার, প্রাইম বা মৌলিক সংখ্যা কোনটা? সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 2। এবার ধরে নাও তোমাকে এখানে যদি এই ফাইলটা দেখতে পারো, বা এই যদি ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো লিখেছি মৌলিক সংখ্যাগুলো, এটা যদি দেখো, তার মানে প্রত্যেকটাই বিজোড় সংখ্যা শুধুমাত্র 2 ছাড়া। তার মানে 2 হচ্ছে এমন একটা মৌলিক সংখ্যা যে জোড়। তার মানে এটাও একটা পয়েন্ট লেখো, 2 হলো এমন একটি মৌলিক সংখ্যা। এটাও স্টেটমেন্ট বেসড তোমাদের প্রশ্ন আসতে পারে। এমন একটি মৌলিক নাম্বার যে জোড়। তার মানে 2 হচ্ছে এমন একটি মৌলিক নাম্বার যে জোড় সংখ্যা, এটাও আসতে পারে। এবার যদি তোমাদেরকে বলে যে 1 থেকে 50-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে, তো 1 থেকে 50-এর মধ্যে তোমার টোটাল 15টা মৌলিক সংখ্যা রয়েছে। 15টি মৌলিক সংখ্যা রয়েছে 1 থেকে 50-এর মধ্যে। আর যদি বলে 50 থেকে 100-র মধ্যে, 50 থেকে 100-র মধ্যে রয়েছে 10টি মৌলিক সংখ্যা। আর যদি বলে 1 থেকে 100-র মধ্যে, তারপরে টোটাল কত হয়ে যাবে? 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো হয়ে যাবে? 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা হয়ে যাবে টোটাল 25টি
মৌলিক সংখ্যা রয়েছে। তো এইগুলো প্রত্যেকটা মনে রাখবে, প্রত্যেকটাই পরীক্ষায় আসে। 2 এমন একটা সংখ্যা যে হচ্ছে জোড় সংখ্যা, এবং 1 না জোড় সংখ্যা, না মৌলিক সংখ্যা, না যৌগিক সংখ্যা, আর সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তো এই মৌলিক সংখ্যার যে কনসেপ্টটা তোমাদেরকে বললাম সেটা দিয়ে তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, স্টেটমেন্ট বেস প্রশ্ন আসতে পারে। এছাড়া হচ্ছে আরেকটা জিনিস, যে মৌলিক সংখ্যার যদি গসাগু করো, মৌলিক সংখ্যার গসাগু, মৌলিক সংখ্যার গসাগু অলওয়েজ কত হবে? অলওয়েজ হবে 1। তো এটা দিয়েও পরীক্ষাতে প্রশ্ন আসে, মৌলিক সংখ্যার গসাগু কত হবে? তো মৌলিক সংখ্যার গসাগু অলওয়েজ 1 হবে। তো আপাতত আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে পড়ে নিলাম। এবার একটা এক্সাম্পল তোমাদেরকে করাবো, সেই এক্সাম্পলটা তোমরা ভালো করে দেখো। ধরে নাও তোমাকে 4টে অপশান দিল, যে তিনটে অপশান নিচ্ছি আমি। তো 3টে অপশান নিলাম। একটাতে ধরে নাও তোমার আছে 81, একটাতে হচ্ছে তারপরে ধরে নাও 71 নিলাম, আর একটাতে নিলাম আমি 101। তো এবার বললো যে এমন এই 3টে অপশানের মধ্যে এমন একটা অপশান খোঁজো যেখানে 2টো মৌলিক সংখ্যার যোগফল রয়েছে, মানে দুটো মৌলিক সংখ্যার যোগফল এর মধ্যে কোন দুটি অপশান, এর মধ্যে কোন অপশানটি, সরি দুটি না, কোন অপশানটি। তো এই টাইপের প্রশ্ন তোমাদের আসবে না, আশা করি আসবে না, কিন্তু যদি বাই চান্স এই টাইপের দিয়ে দেয় তো সেক্ষেত্রে তোমরা কি করবে। এখানে দেখো বলেছে 2টো মৌলিক সংখ্যার যোগফল, এখানে কোন অপশানটা। এবার আমি তোমাদেরকে এর আগের দিন ওই অড ইভেনের আমি অঙ্কগুলো করিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে মৌলিক সংখ্যা, দেখো মৌলিক সংখ্যা বেশিরভাগই অড মানে বিজোড় সংখ্যা। দেখো শুধুমাত্র একটাই মৌলিক সংখ্যা আছে যে ইভেন, সেটা হচ্ছে 2। তো 2টো অড সংখ্যাকে যদি যোগ করি সেক্ষেত্রে আমরা কি পাই? একটা ইভেন সংখ্যা পাই। যেমন ধরে নাও 3 আর 7কে যোগ করে 10 পেয়েছিলাম, এর আগের দিন দেখেছিলাম যে 2টো অড নাম্বার যোগ করলে আমরা ইভেন নাম্বার পাই। কিন্তু এখানে অপশানগুলোতে দেখো প্রত্যেকটাই অড নাম্বার। তার মানে এই মৌলিক সংখ্যার মধ্যে একটা ইভেন নাম্বার আছে, তার মানে একটা অডের সঙ্গে ইভেন যোগ করলে তবেই আমি অড পাবো। তার মানে এই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে, 2টো মৌলিক সংখ্যার মধ্যে একটা ইভেন রয়েছে। এবার আমরা জানি যে মৌলিক সংখ্যার মধ্যে ইভেন মৌলিক সংখ্যা অনলি জানি আমরা 2। তো তার মানে আমি একটা সংখ্যা পেয়ে গেছি। এবার দেখবো আর একটা সংখ্যা কী হতে পারে। তার মানে 81-র মধ্যে 2 আর 79 আছে, আমরা অপশান পেয়ে গেছি। 79 একটা মৌলিক সংখ্যাকে ভাগ করা যায় না, তো অপশান 1 সঠিক উত্তর। এর মধ্যে দেখো 2 আছে আর 69 আছে, 69কে ভাগ যায় 3 দিয়ে, 9 দিয়ে, 3 দিয়ে ভাগ যায়, তো 69 হবে না। আর এখানেও দেখো 99 প্লাস 2 আছে, তো 99কে 3 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যায়, 11 দিয়ে ভাগ যায়, তো 99ও হবে না, তো অপশান 1 হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে মৌলিক সংখ্যা এবং তোমার এখানে হচ্ছে অড আর ইভেনের কনসেপ্ট দুটোকে একসঙ্গে দিয়ে একটা প্রশ্ন দিয়েছে। তো এই টাইপের প্রশ্ন, এটা মোস্ট প্রবাবলি সিজিএল এর প্রিভিয়াস ইয়ার বা এসএসসির কোনো একটা এক্সামের প্রিভিয়াস ইয়ারে এরকম প্রশ্ন এসেছিল। তো আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে এটা করিয়ে দিলাম। এবার দেখো আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাব। নেক্সট এক্সাম্পল, তোমাকে এখান থেকে 4টে স্টেটমেন্ট দিয়েছে, 4টে স্টেটমেন্টের মধ্যে কোনটা সত্য আর কোনগুলো মিথ্যে সেগুলো তোমাকে চেক করতে হবে। তো সত্যটা তোমাদেরকে ঠিক করতে হবে, মানে রাইট চিহ্ন দিতে হবে। তো এখানে দেখো, এখানে বলেছে প্রথমে 2টি মৌলিক সংখ্যার যোগ সর্বদা জোড় সংখ্যা হবে। তো আমি এর আগের এক্সাম্পলেই দেখলাম যদি একটা মৌলিক সংখ্যা 2 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার বিজোড় সংখ্যা হতে পারে। তার মানে 2টো মৌলিক সংখ্যার যোগ সর্বদা জোড় সংখ্যা হবে না। একটা মৌলিক সংখ্যা যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে মৌলিক সংখ্যার যোগ বিজোড় সংখ্যা হতেই পারে। তার মানে স্টেটমেন্ট 1 আমার ভুল হয়ে গেল। নেক্সট দেখো, 2টি মৌলিক সংখ্যার লসাগু 1 বলেছে। 2টি মৌলিক সংখ্যার লসাগু আমরা 1 জানি না। 2টি মৌলিক সংখ্যার লসাগু আমরা জানি যে হয় তোমার লসাগু হয় সংখ্যা দুটির গুণফল, আর গসাগু 1 হয়। তো এই স্টেটমেন্টটাও ভুল হয়ে গেল, কারণ এখানে লসাগু 1 বলেছে। এবার নেক্সট দেখো, 2টি মৌলিক সংখ্যার যোগ বিজোড় হতে পারে। তো আমরা এর আগের স্টেটমেন্টটাতেই দেখলাম যে একটা সংখ্যা যদি 2 হয় তো সেক্ষেত্রে বিজোড় সংখ্যা যোগফল বিজোড় সংখ্যা হতেই পারে। তো আমি রাইট স্টেটমেন্ট পেয়ে গেলাম। কিন্তু নেক্সট স্টেটমেন্টটাও দেখব। এখানে দেখো বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 1। এটা ভুল, কারণ সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 1 নয়, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তার মানে এটাও ভুল। কেন 1 নয়? কারণ 1কে দেখো শুধুমাত্র আমরা 1 দিয়েই ভাগ করতে পারি, আদার্স কিছু দিয়ে ভাগ করতে পারি না। তাই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 1 নয়, সবচেয়ে ছোট স্মলেস্ট মৌলিক নাম্বার বা
বা স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে 2। তো আজকে আমরা যেটুকু পড়ার সেটুকু আমরা পড়ে নিলাম। আমাদের নাম্বার সিস্টেমের বেসিকটা আমরা ক্লিয়ার করে নিয়েছি। এরপর আমরা প্রবলেম সলভ করব কিছু, এবং তারপর আমরা বিভিন্ন লসাগু গসাগুর অঙ্কগুলো এবং লসাগু গসাগু থেকে কী টাইপসের অঙ্ক পড়ে নাম্বার সিস্টেম থেকে সেই সমস্ত প্রবলেমসগুলো সলভ করব। লসাগু গসাগু করব, ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের গসাগু কীভাবে করতে হয় সেই সমস্ত কিছুই নেক্সট ভিডিওতে শিখব। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।